টেনে ছিঁড়ে ছুঁড়ে ফেললো কাউচে। শিরদাঁড়া ঘুরিয়ে যাওয়ার মতো ধাক্কায় শরীরটা মোচড় দিয়ে উঠল এলিজাবেথে। চোখের পাতা না ফেলতে রিচার্ড ঝাঁপিয়ে বলল, হাঁটু ঠেকিয়ে উড়তে চেপে ধরলো অন্য হাতে চোয়াল, এমনভাবে চেপে ধরলো যেন হাড় ফেটে যাবে। সমুদ্রের নীলাদ্রি রক্তিম রঙে রঞ্জিত, ক্রোধে মটমট করতে থাকে চোয়ালের নিঃশ্বাসেও আগুন। নিস্তব্ধ কেবিনে কেবল তার রাগের শব্দ শোনা যায়। রিচার্ড গভীর জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র জন্তুর মতো গর্জন তোলা। এই আল্লাহর বান্দি, এই বল তুই কার? এলিজাবেথের ঠোঁট কাঁপছে, চোখ ছলছল করছে, তবু মুখ খুলছে না। কুত্তার বাচ্চা, বল তুই কার? উত্তর আসে না। এই নীরবতা যেন আগুনে ঘি ঢালে রিচার্ডের ভেতর। হঠাৎ পকেট থেকে রিভলভারটা বের করে ঠান্ডা ধাতব নল ঠেলে ঢুকিয়ে দিল এলিজাবেথের মুখে। গভীরে, আরো গভীরে গর্জে উঠল পুনরায়, বল। এলিজাবেথের চোখ পিঠের দিকে উল্টে যায়। ঘেন্না আর ভয় মিশে বমি উঠে আসে। নিঃশ্বাস নিতে পারছে না, গলা শুকিয়ে কার, শব্দহীন ফিসফিস করে বলল, আপনার রিচার্ডের মুখে বিকৃত তৃপ্তি, তাতে কোমলতা নেই, আছে কেবল দখলের উন্মাদনা। থুতু গিলে চিবিয়ে চিবিয়ে বলল, তুই রিচার্ড কায়নাতের। তোর প্রতিটি শ্বাস, তোর প্রতিটি তিল আমার নামে লেখা। যেই সৌন্দর্য শুধু আমার দেখার কথা, তা অন্য কাউকে দেখানোর কথা চিন্তা করিস কি করে? কে দিয়েছিল সাহস তোকে এই ড্রেস পরে বাইরে আসার? রিচার্ড রাগে গজগজ করতে করতে রিভলভারটা ওর মুখ থেকে বের করে নিয়ে ছুঁড়ে মারল পাশে। সোজা হয়ে দাঁড়িয়ে উল্টো ঘুরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। এলিজাবেথ থপ করে উঠে বসে দু হাতে মুখ চেপে ধরে, ঘৃণায় পোড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, কেবিনেটে থাকা সব ড্রেস আপনার নিজের হাতে কেনা ছিল। রিচার্ড ঘূর্ণির মতো ঘুরে দাঁড়ায়, আগুন ছোঁয়া পায়ে এগিয়ে এসে এক ঝটকায় কটনলি চেপে ধরে, রুক্ষ গলায় ফিসফিসিয়ে বলল, হ্যাঁ, আমার কেনা ছিল, শুধু আমি দেখব বলে। আমি ছাড়া আর কোনো পুরুষ তোকে দেখুক সেটা আমি সহ্য করব না। আমার লাগছে। লাগছে? বিদ্রুপে ফেটে পড়ে রিচার্ড। ও সরি বেবি গার্ল। অজরের কোণ থেকে এক টুকরো বাঁকা হাসি ফুটে রিচার্ড সোজা হয়ে দাঁড়িয়ে লম্বা পা ফেলে এগিয়ে যায় ডেস্কের দিকে। ড্রয়ার করে সিগারেট বের করে লাইটার জ্বালিয়ে ধোঁয়া ছাড়ে। ধীরে ধীরে এগিয়ে আসে রিচার্ড এলিজাবেথের দিকে। রিচার্ড কায়নাতকে আবারও তার স্বরূপে ফিরিয়ে আনার মাসুল আপনাকে গুনতেই হবে মিসেস কায়নাত। ভেতরটা কেঁপে উঠে এলিজাবেথের, কঞ্চনালী থরথর করে কাঁপতে থাকে। নিজেকে গুটিয়ে নেয় কাউচের কোণে, কম্পিত গলায় বলে, এগোবেন না, কি করতে চাচ্ছেন আপনি? রিচার্ডের ছোটে ঠান্ডা হাসি, নিজের ঠান্ডা স্বর। নাথিং, জাস্ট এ লিটিল পানিশমেন্ট মাই লাভলি ওয়াইফি। নিঃশব্দে এগিয়ে আসে রিচার্ড, একটা বিষাক্ত ছায়ার মতন। এলিজাবেথ শরীর জুড়ে গড়িয়ে পড়েছে কাউচে নিস্তেজ নিঃস্ব হয়ে। রিচার্ড ওর গায়ের উপর ঝুঁকে ফিসফিসিয়ে বলা, নাথিং হার্মফুল ওয়াইফি, জাস্ট এ লিটিল হেল্প ফর ইউ উইথ লাভ। সঙ্গে সঙ্গে জ্বলন্ত সিগারেটটা ঠেসে ধরে ওর নগ্ন কাঁধে। চাকার শব্দে ফুটে ওঠে চামড়ার গন্ধ, মাংসের ভেতর গেঁথে যায় আগুন। এলিজাবেথ গলা ফাটিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু মুখের উপর চেপে ধরা রিচার্ডের হাত সবকিছু গ্রাস করে নেয়। ওর পা দুটো ছুটে ছুটে ধাক্কা মারে বাতাসে, কিন্তু নিষ্ফল, অসহায়। এক পৈশাচিক আনন্দে ডুবে আছে রিচার্ড, মুখ বিকৃত, চোখে তীব্র হিংস্রতা। হঠাৎই আরেকটা চাপ বা কাঁধে, এবার ফোসকা পড়ে দগ্ধ হয়ে ওঠে কোমল ত্বক। এলিজাবেথের চোখ দুটো ফেটে যায় নিঃশব্দ কান্নায়, গালে গড়িয়ে পড়ে পুড়ে যাওয়া চোখের জল। রিচার্ডের সেই ঘা ছমছমে সমুদ্র নীল চোখে ছায়া ফেলে নরকের আগুন। রিচার্ড সিগারেটটা চেপে ধরেই রাখে, তাতে ধস চেপে, যেন প্রতিটি সেকেন্ড ছিঁড়ে ছিঁড়ে দগ্ধ করতে চায় এই অবাধ্য নারীকে। এলিজাবেথের নরম দেহ একটু পরপরই ঝাঁকিয়ে উঠেছে, নিঃশ্বাস ভারী হয়ে কেঁপে উঠছে কঞ্চ, অসাড় হয়ে আসে শরীর তীব্র বেদনায়। প্রতিটি নীরব গোঙানির কণ্ঠ রুদ্ধ যন্ত্রণায় সুর হয়ে ভেসে আসে বাতাসে। ঘরটা যেন হয়ে উঠে এক ভয়াল অত্যাচার কক্ষ। নিস্তব্ধতা ভেঙে কেবল ভেতর থেকে ফুসে উঠেছে নিপীড়নের বিকারগ্রস্ত স্তব্ধ রাগে। রিচার্ড আচমকা থেমে যায়, জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় পাশে। এলিজাবেথের কাঁধ থেকে ধোঁয়া উঠছে, জ্বলন্ত চামড়ার গন্ধে ভারী হয়ে আছে বাতাস। এলিজাবেথ তখনও নিঃশ্বাস ফেলছে ছেঁড়া ছেঁড়া ভাবে,
শরীরের প্রতিটি রন্ধ্রে যেন ভয়ে জমে আছে। হঠাৎই রিচার্ড ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, যেন কিছুই হয়নি। অদ্ভুত ঠান্ডা ভাব তার চোখে। পায়ের নিচে পড়ে থাকা সিগারেটটা নিভিয়ে ছড়িয়ে থাকে কার্পেটে। আই হেট দিস সাইলেন্স রেট। তোমার চুপ থাকা আমাকে পাগল করে তোলে। এলিজাবেথ কিছু বলতে পারে না, গলা শুকিয়ে কাঠ, ঠোঁট কাঁপছে অনবরত, কিন্তু আওয়াজ নেই। ওর সারা শরীরটা এক একটা কাঁপুনি সে দিয়ে যাচ্ছে কাউচে। রিচার্ড ধীরে ধীরে ওর মুখের খুব কাছে এসে দাঁড়ায়, দু আঙুলে এলিজাবেথের থুতনিটা তোলে, ওর মুখের দিকে চেয়ে হেসে ওঠে, ভয়ঙ্কর ঠান্ডা নির্মম এক হাসি। তুমি জানো না আমি কিভাবে ভালোবাসি। তুমি শুধু আমার, যতক্ষণ না আমি ভেঙে ফেলি তোমায়। আর কখনো এমন ভুল করবে না, ওকে? এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রিচার্ডের হাতে, তপ্ত শিলার উপর পড়া শিশির বিন্দুর মতো। সেই এক ফোঁটা অশ্রুর মধ্যে যেন ছটফট করছিল স্ফটিক আগুন, আর তাই বিস্ফোরিত হয়ে নেমে এলো ঝড়ের বর্ষণে। রিচার্ড ধীরে ধীরে ফিরতে থাকে সজ্ঞানে। চেতনালয়ে হঠাৎ আলো জ্বলে উঠছে, চোখ তুলে তাকায় সামনের ভেজা আঁখি পল্লবের দিকে। একসময় যার মুখাবে ছিল সৌন্দর্যের তৃপ্তি, এখন তা বিধ্বস্ত ধুলি মলিন। রিচার্ডের মনে বাসা বাঁধা সেই হিংস্রতা কেমন করে যেন গলে যেতে থাকে সেই নারীর নিঃশব্দ কাতর চাহনিতে। টনক নড়ে তার। মুহূর্তেই এলিজাবেথকে কোলে তুলে নিয়ে নিজের ডেস্কে বসিয়ে দেয়। আচরণে আসে অস্বাভাবিকতা, মাথা চুল আঁকড়ে ধরে পায়চারি করে পুরো কেবিন জুড়ে। নিঃশ্বাস ঘন হয়ে উঠে, যেন প্রতিটি শ্বাসে জমে থাকা অনুশোচনা চিরে ফেলছে কেবিনের নিস্তব্ধতা। এলিজাবেথ সমস্ত যন্ত্রণা ভুলে স্থির হয়ে তাকিয়ে থাকে রিচার্ডের এই উন্মত্ততায়। রিচার্ড ব্যাকুল হয়ে কিছু খুঁজতে থাকে। বিশাল কেবিনের ডান প্রান্ত ভারী পর্দার আড়ালে থাকা বিশ্রাম ঘরের দিকে ছুটতে যায় সে। এলিজাবেথের চোখের জল থেমে যায়। কিছুক্ষণ পরই রিচার্ড ফিরে আসে, হাতে বড় ফার একটি মলম নিয়ে। রিচার্ডকে দেখে এলিজাবেথের চাহনি স্থির হয়ে যায়। এই তো সেই মানুষ যে খানিক আগেই হিংস্র উন্মাদনায় সিগারেটের উল্কা ছুঁয়ে দিয়েছে তার কাঁধে, আর এখনই সেই পুড়ে যাওয়া ক্ষতর উপর নিজ হাতে বরফ ঢলছে, মলম দিচ্ছে, ছটফট করছে, যেন সেই যন্ত্রণাটা রিচার্ডের শরীরেই বাজছে। উত্তেজনায় বারবার ফু দিচ্ছে পোড়া জায়গায়। রিচার্ডের ফর্সা মুখ জুড়ে ফুটে উঠেছে এক আশ্চর্য সংমিশ্রণ, উৎকণ্ঠা, অপরাধ বোধ আর একরাশ অনুশোচনা। এলিজাবেথ যেন সেই ব্যথার আর্তনাদ ভুলে যায় এই উন্মাদ ভালোবাসার অব্যক্ত স্পর্শে। রিচার্ড গিজগিজে রাগে কাঁপতে কাঁপতে গিয়ে বসে পড়ল এলিজাবেথের সামনে চেয়ারটায়। হঠাৎ এক হ্যাচকায় এলিজাবেথের শরীরটা ছিটকে গেল তার দিকে। পাথরের মতো শক্ত ছাঞ্চা বুকের সঙ্গে আশ্রয় পড়ল এলিজাবেথ। এক মুহূর্ত সময় নষ্ট করল না রিচার্ড, যেন আজ তার হাতে সময় নেই, অথচ বলার মতো হাজারো কিছু জমে আছে। রিচার্ড নিঃশব্দে এলিজাবেথের দুপা নিজের উরুর দুই পাশে রেখে তার তুলতুলে শরীরটা জড়িয়ে নিল নিজের কলসের মধ্যে। মাথাটা শক্ত করে চেপে ধরল বুকের একেবারে মাঝখানে, যেখানে হৃদস্পন্দনটা এখন গর্জে উঠেছে। এক একটা শব্দ যেন কান ফাটিয়ে দিচ্ছে। এলিজাবেথ কেঁপে উঠল। এমন করে রিচার্ড আগে কোনোদিন তাকে জড়িয়ে ধরেনি। লোকটা যেন দু বাহুর ভিতর একটা দুর্গ গড়ে তুলেছে, যাতে কিছুতেই ঢোকা যায় না, কিছুতেই বাইরে বেরোনো যায় না। রিচার্ডের নিঃশ্বাস যেন উন্মত্ত ঘোড়ার মতো ছুটছে, দম ফুরিয়ে এলেও থামছে না। এলিজাবেথ বুঝতে পারে না এই অস্থিরতার উৎস, তবু ভেতরে কোথাও যেন টের পায় লোকটার পাশে থাকাটা এখন খুব দরকার। কিছু একটা পুড়ছে ভেতরে দাও দাও করে। রিচার্ডের হাতের বাঁধন এতটাই জোরালো হয়ে ওঠে যে হাড্ডিতে হাড্ডি লেগে মটমট শব্দ হয় কেবিনের নিস্তব্ধতায়। এভাবে তো কাউকে ধরা হয় তখনই, যখন তাকে হারানোর ভয়টা ছায়ার মতো পেছন থেকে এসে চাপটে ধরে। এলিজাবেথের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, মুখ ঠেসে আছে রিচার্ডের বুকের সঙ্গে। চোখের সামনে শুধু ঘুটঘুটে অন্ধকার অস্পষ্ট করায় ফিসফিসিয়ে পড়ল, আমি নিঃশ্বাস নিতে পারছি না। এসব রিচার্ড কিচ্ছু বলে না। তার বাঁধনে নড়চড় নেই, কেবল ঘাটটা ঝুঁকে মাথা পড়ল এলিজাবেথের কপালে। চোখ দুটো শক্ত করে বন্ধ করা, নিঃশব্দে ফিসফিস করে একটাই কথা বলে, শুধু ক্লান্ত হেরে যাওয়া সৈনিকের মতন। আরেকটু শুয়ে যান, আরেকটু। শক্ত গুরুগম্ভীর কণ্ঠস্বরের পরিবর্তে বুঝি এমন বীরযত স্বরই মানায়। এলিজাবেথ শুয়ে নেয়,
শ্বাসের ঘন ঘন টানে, ক্ষীণ হয়ে আসে মুখায়ব, তবু শুয়ে নেয়। সেই শুয়ে নেওয়ার ভঙ্গিমায় লেপ্টে থাকে স্বামীর বুকে। চেয়েছিল দুটি হাত দিয়ে রিচার্ডকে নিঃশব্দে জড়িয়ে ধরতে নরম সংবেদী আবরণে, কিন্তু হাত পথ হারায়। সেই চেনা বাঁধন ফিরিয়ে আনে না কিছুই। উপায় না পেয়ে দুপাশ দিয়ে ঘিরে ধরে রিচার্ডকে। দীর্ঘ সময় পর রিচার্ড আলগা করে বাঁধন, কিন্তু সেই মুহূর্তে তার হাতের শিরায় দাপিয়ে ওঠে এক তীব্র অধিকারবোধ। হঠাৎই সেই জড়িয়ে ধরা রূপ না হিংস্রতায় রিচার্ড এক হাতে চেপে ধরে এলিজাবেথের চোল, অন্য হাতে বুকের সাথে টেনে নেয় আরো শক্ত করে। সে ভিতরের সমস্ত ভঙ্গুরতা, উত্তেজনা আর দুর্বোধ্য তেজ ছাপিয়ে উঠে কঞ্চে। ভাঙা ক্ষত বিক্ষত স্বরে রিচার্ড ফুঁসিয়ে ওঠে, ভালো আর লাগে না এত কেন মায়া, যত কাছে আসো মনে হয় কেবল সান্ত্বনা। ভালোবাসা তো এমন নয়, জানিয়ে খেলা নয়, তবু এ মনে হয় তোমায় ছাড়া বাঁচবো না। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো। হাতের বাঁধন আলগা হয়। এলিজাবেথ হাঁপ ছেড়ে বাঁচতে চায়, তবে পারে না। রিচার্ড আবারও দু হাতে চেপে ধরে ওর মুখ। শক্ত হলেও এলিজাবেথ অনুভব করে এই হৃদয়ে নিষ্ঠুরতার প্রতীক। গ্যাংস্টার বস রিচার্ড কায়নাতের ড্রাগনের ট্যাটু খচিত শক্তপোক্ত এই দুটি হাত কাঁপছে। এলিজাবেথ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে রিচার্ডের চোখে। লোকটার আচরণ আজ ভীষণ অচেনা। সমুদ্র নীল চোখে ক্লান্তি আর সংকীর্ণতার রেখা, কিন্তু তা পড়তে ব্যর্থ হয় এলিজাবেথ। রিচার্ড তাকিয়ে থাকে অপলক, দীর্ঘ দৃষ্টিতে যেন চুপ চুপ পরে ফিরে পাওয়া কারো খোঁজ। অতঃপর এলিজাবেথের দৃষ্টি পড়ে রিচার্ডের বুকে। সদা খোলা শার্টের বোতাম থেকে উকি দেয় শক্তপোক্ত বিস্তীর্ণ বক্ষ। আজ সেখানে থমকে যায় সব। সুবিরিস্ত শক্তপোক্ত সুঠম বুক আজ ক্ষত চিহ্নে ছিন্ন ভিন্ন। রক্ত শুষ্ক চামড়ায় অজস্র দাগ, 4টি গুলির চিহ্ন, অসংখ্য ছুরির আঘাত। কিছু শুকিয়ে গেলেও অনেক দগদগে আজও। চোখ কেঁপে ওঠে এলিজাবেথের। হাত রাখে একটিতে। রিচার্ড চোখ বন্ধ করে নিঃশব্দে গিলে নেয় সমস্ত ব্যথা। এলিজাবেথের চোখ ছলছল করে উঠছে। সে একে একে খুলে দেয় বাকি বোতামগুলো। দেখে তাণ্ডবীর নীরব সাক্ষ্য। কম্পিত কণ্ঠে জানতে চায় কঠিন অধিকার বোধে মোরা স্নিগ্ধ ভালোবাসায়। কি করে? রিচার্ড হঠাৎই জাপড়ে ধরে এলিজাবেথকে। গলা দিয়ে উঠে আসে অদ্ভুত ঘুঙানি। ভেতরটা চিৎকার করে বলতে থাকে, তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ নিতে পারবে না তোকে, ওরা কেউ আসবে না। তুই শুধু আমার, এলি জান শুধুই আমার। এলিজাবেথ কিছু বুঝে উঠতে পারে না। রিচার্ড কি বলছে আর কেনই বা বলছে এমন অস্থির অধিকার বোধে ভরা কথা। রিচার্ডের মুখটা নিজের দিকে ঘোরায়, তীক্ষ্ণ চোয়ালে আলতো চাপ দেয় নিজের নরম আঙুলে। ভেজা গলায় প্রশ্ন করে, জন্যই আপনি এতদিন আমার সামনে আসেননি? রিচার্ড নীরব। তার চোখের ভেতরে জমে থাকা গভীর কোনো যন্ত্রণা শব্দহীন বিস্ফোরণ ঘটায়। রিচার্ডের বুকের গুলিটা এতটাই গভীরে গিয়েছিল, জ্ঞান ফিরেছিল 8 দিন পর। এই 8 দিন রিচার্ডকে এলিজাবেথ থেকে দূরে রেখেছে। এই জন্য রিচার্ড এতদিন এলিজাবেথের সাথে যোগাযোগ করেনি এবং বাংলাদেশে ফিরতে দেরি হয়। পরিকল্পনা পুরোপুরি সুস্থ সবল হয়ে ফেরার, তবে অস্থির মনের রেহাই যে নেই। এলিজাবেথ আবারও কাপা কঞ্চে বলে ওঠে, আপনি আবারও কি মরণের খেলায় মেতে উঠেছেন? রিচার্ড এবার মুখ তোলে, চোখে আগুন, কণ্ঠে দৃঢ়তা আর তীব্র জেদের ছাঁচ। এবারে লড়াই রিচার্ড কায়নাতের। অর্ধাঙ্গিনীকে রক্ষা করার লড়াই, তাকে পবিত্র করার লড়াই। এই যুদ্ধে আমি মরবো নয় জিতবো। এলিজাবেথের আত্মা কেঁপে ওঠে। কিছু বলতে যাবে, ঠিক তখনই সেই নিদারুণ কোমলতায় ভরা ডাক ভেসে আসে। এলি জান। জবাব আসে বিরতিহীন নিঃশব্দে গলে যাওয়া সুরে। আপ- রিচার্ড হঠাৎই এলিজাবেথের হাতে শক্ত করে চেপে ধরে। তার চোখে ভয়, কণ্ঠে শপথের আগুন। আমি থাকতে তোর কিছু হতে দিব না, ওই খোদাকে সাক্ষী রেখে বললাম। রিচার্ড কায়নাত আজ তার সকল তেজ অহংকার তোর পায়ের নিচে পিষে দিয়ে একটাই জিনিস চাইবে, দিবে? এলিজাবেথ বিস্মিত গলায় ফিসফিস করে, আপনি এভাবে কেন বলছেন? বলো দিবে? বলুন। আমি হারিয়ে গেলেও তুমি অন্য কারোর হবে না।
এসব কেন বলছেন আপনি? জান, কথা দাও। হুম। আমি এলিজাবেথ, ইমরা, এরিন, রিচার্ড কায়নাত ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের ঠাঁই দিব না এই জীবনে। এলিজাবেথের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে আরো জোরে চেপে ধরে রিচার্ডের হাত, চোখে চোখ রেখে বলল, আমি এলিজাবেথ, ইমরা, এরিন, আমার স্বামী রিচার্ড কায়নাত ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের ঠাঁই দিব না এই জীবনে। রিচার্ডও সরে না পেছনে এক চল। সে দৃঢ় শুদ্ধ শপথের মতো উচ্চারণ করল, আমি রিচার্ড কায়নাত আমার স্ত্রী এলিজাবেথ, ইমরা, এরিন ছাড়া দ্বিতীয় কোনো নারীর দিকে ফিরেও তাকাবো না। মৃত্যুর ঘণ্টা যখন কানের পাশে ধ্বনিত হবে সেই শেষ মুহূর্তেও আমার দৃষ্টি থাকবে কেবল আমার স্ত্রীর মুখের উপর। দুটো খাতযুক্ত দৃষ্টি এক বিন্দুতে মিলল। সক্রিয়তা যেন এক নিমিষে পেলেন। অলিন্দের গভীর কোনো গোপন প্রেম হঠাৎই উতলে উঠল চোখে। রিচার্ডের উষ্ণ হাতের ওপর হাত রাখল এলিজাবেথ, আরেক হাতে আলতো ছোয়ালো রিচার্ডের গাল। এক নিঃশব্দ নিগুড় চুম্বন রাখল ললাটে, কণ্ঠে নিদারুণ কোমলতা। আমার স্বামী যদি মৃত্যু নিয়ে আসে তবে সে মৃত্যুর সাক্ষাৎ যেন সর্বপ্রথম আমার সঙ্গে হয়। এরপর হাত নামিয়ে রাখলো রিচার্ডের বুকের ক্ষতগুলোর উপরে, একে একে মৃদু স্পর্শে ছিঁড় দিল। এবার কঞ্চে এক অদ্ভুত ভাঙন। আমার স্বামীর বুক লক্ষ্য করে ধেয়ে আসা সমস্ত বন্দুকের ঝাঁজ যেন পথ বদলে আমার বুকে পড়ে। এলিজাবেথ এবার রিচার্ডের হাত মুঠোয় নিল। আমার স্বামীর হাতে রক্ত ঝরার আগে সেই হাত আমার হাতে ছোঁয়া পাক। সব শেষে কপালে কপাল ছুঁয়ে দিল। ঘন নিঃশ্বাসে স্তব্ধতার বুক চিরে উচ্চারিত হলো, সব শেষে আমার স্বামী আমারই থাকুক। তো রিচার্ড সোচারু চোখে তাকিয়ে রইল এলিজাবেথের দিকে। ঠান্ডা স্থির গলায় বলল, স্বামী নামক সেই লোকটা কিন্তু খুব খারাপ। এলিজাবেথ নিঃসংশয় উত্তর দিল। তবুও সে আমার স্বামী। রিচার্ডের কণ্ঠে এবার একটুখানি তীক্ষ্ণতা। সে কিন্তু ভয়ঙ্কর। আমার জন্য সে কেবলই আগলে রাখার আশ্রয়স্থল। যেদিন রিচার্ডের চোখে কিঞ্চিত কৌতূহল। যেদিন এলিজাবেথের চোখ আগুনের মতো ঠান্ডা। যেদিন সে আমার জন্য ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়াবে সেদিনই শেষ দিন হবে তার। রিচার্ডের অবয়বে কোনো অপ্রত্যাশিত অভিব্যক্তির রেখা পড়ল না, কিঞ্চিত হাসল মাত্র। তারপর এলিজাবেথকে কোলে তুলে নিঃশব্দে দাঁড়িয়ে গেল। আচমকায় আটকে উঠে রিচার্ডের কোমর দুপা দিয়ে জড়িয়ে ধরল এলিজাবেথ। রিচার্ড ধীরে এলিজাবেথকে বসালো কাউচের পাশে ছোট্ট এক বুক সেলফে। নরম কণ্ঠে জিজ্ঞেস করল, এটা কি শুধু স্বামীর ক্ষেত্রেই? না, সকলের জন্য। হঠাৎই থেমে গেল। চোখে মুখে জ্বলে উঠল এক ঝলক আগুন। রুষ্ট কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, আমি স্বচ্ছ থাকা সত্ত্বেও যারা আমার চরিত্রে দাগ লাগিয়েছে, আমার সুন্দর জীবনে অভিশপ্ত করেছে, যেদিন ক্ষমতা আসবে আমার হাতে সেদিন সেই লোকগুলোর মাথা থাকবে আমার পায়ের নিচে। এলিজাবেথ থেমে আবার বলল, আঘাত থেকেই জেদ জন্মায়। কথার আঘাতে মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে ফেলে, মানুষকে পরিবর্তন করে ফেলে। রিচার্ডের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটল। এলিজাবেথের গ্রীবার পেছনে হাত রেখে চুল টেনে ধরল দৃপ্ত ভঙ্গিতে। উৎফুল্ল গলায় বলল, ইয়েস রেড, ইয়েস। এই তেজটাই দেখতে চেয়েছিলাম তোমার চোখে। এই তেজের শিকার কিন্তু আপনিও হবেন। এখনো সময় আছে। শান্তির পথে ফিরে আসুন মিস্টার কায়নাত। আমি কিন্তু সব জ্বালিয়ে দিব। রিচার্ড এক ধরনের বাঁকা হাসি হেসে দুকদম পিছিয়ে গেল। কণ্ঠে ছিল বিদ্রুপের আগুন। আমাকে জ্বালাতে এসো না মেয়ে, উল্টে ঝলসে যাবে। এলিজাবেথ শক্ত চোখে তাকিয়ে রইল রিচার্ডের দিকে। রিচার্ড নরম কণ্ঠে জানতে চাইল, কেন ভালো করতে চাইছো আমায়? আমি সুখের দিকে পা বাড়াতে গিয়ে কিভাবে আপনাকে দুঃখের মাঝে রাখি? যদি অন্ধকারেরই সঙ্গী হবেন তবে আমাকে কেন জড়ালেন? অন্ধকারের সাথে যার সন্ধি তাকে আলোর দিকে ফেরানোর চিন্তা করা নেহাতি বোকামি। রূপে রূপান্তর, সময় কিন্তু জাদুকর। আজকে আপনার, কালকে আমার। পাপে জয়, পাপে ক্ষয়, অতি পাপে মরণ হয়। সময় কিন্তু কথা কয়। রিচার্ড গালের ভেতর জিভ ঘুরিয়ে হাসল। জলদ গম্ভীর গলায় বলল, গুড। এতদিন গলার টোন রিচার্ড কায়নাতের ওয়াইফের মতো হয়েছে। আই লাইক ইট বেবি। তবে যত চেষ্টাই করো না কেন, রিচার্ড কায়নাতই থাকবে। সে আর কখনো হৃদ হবে না। এলিজাবেথের কণ্ঠে প্রবল আত্মবিশ্বাসের। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। খুব ধৈর্য ধরেছি, এবার আমার পালা। তোমার বেস্টটা আজ আমি চাই ওয়াইফি। আকস্মা
রিচার্ডের কণ্ঠস্বরে গভীরের নামের রহস্যময় আধার। চমকে উঠে এলিজাবেথ, তবুও চোখের পাতা ফেলে না। রিচার্ড এগিয়ে আসে স্বতঃস্ফূর্ত অথচ অবিচল পদক্ষেপে। এক নিঃশ্বাসে এই দুজনের মধ্যকার শূন্যতা খুঁচিয়ে দেয়। কিছু বোঝার আগে এলিজাবেথের পা নিজের পায়ের ফাঁকে আবদ্ধ করে নিয়ে দু হাতে দৃঢ়ভাবে পিঠের পেছনে গেঁথে দিয়ে ধরে। রিচার্ডের শরীর থেকে ওঠা গাঢ় পারফিউমের সুগন্ধ এলিজাবেথের নিঃশ্বাস চুরমার করে। কণ্ঠ কেঁপে উঠছে। এমনটা করবেন না প্লিজ। রিচার্ড চোখে ক্ষুধার মতো আকুলতা, বুক ভরা এক দহন। এগিয়ে আসে আরেক ধাপ। মুখ এলিজাবেথের মুখে এত কাছাকাছি যে ওদের নিঃশ্বাস মিশে যায়। রুদ্ধ কণ্ঠে ফিসফিসায়, আমি তো তুমিতেই হারিয়ে যাচ্ছি রেড। না প্লিজ। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে রেড। এলিজাবেথ হাসপাস করতে করতে কাপা স্বরে বলল। আমি মেনশনে ফিরবো। রিচার্ডের ঠোঁটে একরোখা ব্যগ্র হাসে। নিশ্চয়ই ফিরবে। ফিরে আমরা একসাথে শাওয়ার নেব রেড। প্লিজ, আমার একটুখানি সময় চাই। রিচার্ড থেমে যায় না, দৃষ্টি এলোমেলো। আমার চোখে চোখ রাখো রেড। বলো তো, কিছু অনুভব করছো না? আ এলিজাবেথের ঠোঁট কাঁপে, কিছু বলতে যায়। ঠিক তখনই রিচার্ডের তর্জনী ওর উষ্ঠে নাকে এক ক্ষীণ চুমু ছুঁয়ে হিসিয়ে পড়ল। হুশ, এখন শুধু তোমাকেই চাই, আর কোনো বাড়তি শব্দ নয়। এরপর কোনো পূর্বাভাস না দিয়ে রিচার্ডের অধর ছাপিয়ে বসে এলিজাবেথের উষ্ঠে উগ্র দাবদাহময় চুমনে আবদ্ধ করে নেয়। এলিজাবেথ ছটফট করলেও রিচার্ড অফিসার মগ্ন ও নিটোল প্রবল। এই মুহূর্তটি দাবিদার সে অনেক দিন ধরেই। অধর ছেড়ে গ্রীবায় নামে রিচার্ড। হঠাৎই খ্যাক শব্দে গ্রীবাদেশ থেকে মুখ তুলল রিচার্ড। সামনে তাকাতে দৃশ্যমান হয় ন্যাসোর উপস্থিতি। থতমত মুখে ন্যাসো দাঁড়িয়ে, হাতে ধরা ফাইলটা যেন এক মুহূর্তে ভারী হয়ে গেছে। সে এসেছিল কনফারেন্স রুমের মিটিংয়ের কাগজপত্র নিয়ে, কিন্তু গোটা রুমে ফাঁকা দেখে অবাক হয়ে উপরের ফ্লোরে উঠে আসে। সেখানটাও নিস্তব্ধ ও জনমানব শূন্য। কৌতূহল রিচার্ডের কেবিনের দিকে পা বাড়ায় ন্যাসো। রিচার্ড তখনই দরজাটা ক্রুদ্ধ ভঙ্গিতে চাপা দিলেও লক করেনি। ন্যাসো ভাবেনি এমন দৃশ্যের মুখোমুখি হবে সে। এলিজাবেথ তখনও লজ্জায় রিচার্ডের বুকে মুখ গুজে রেখেছে। রিচার্ডের চোখ জ্বলে ওঠা বিরক্তি দৃষ্টি দেখে ন্যাসো বিব্রত ভঙ্গিতে শুকনো হাসটা বলদের মতো হাসতে হাসতে বলল, ড্রাইভার গাড়ি ঘুরাও, ভুল জায়গায় এসে গেছি। বলে পাশে তাকায়। মুহূর্তে মনে পড়ে যায় সে তো একাই এসেছে। দ্বিতীয় দফায় ধাক্কা, অপমান, লজ্জা আর এক মুহূর্ত দাঁড়ায় না ন্যাসো। উল্টো করে সোজা পায়ে বেরিয়ে যায়। রিচার্ড তপ্ত নিঃশ্বাস ছেড়ে এলিজাবেথকে ছেড়ে দিয়ে দরজাটা চুপচাপ লক করে এগিয়ে আসে। এই সুযোগে এলিজাবেথ ছুটে পালাতে চাইলে রিচার্ড দৌড়ে গিয়ে পেছন থেকে তার কোমর জড়িয়ে শূন্যে তুলে নেয়। চুলের ভেতরে মুখ গুছিয়ে হিসিয়ে বলে, ইউ বিলং টু মি। এলিজাবেথ হাত পা ছুটতে থাকে। রিচার্ড ওকে নিয়ে আবারও বুক শেলফের উপরে বসায়। এলিজাবেথ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাকে। রিচার্ড শরীর সহজ করে রেখেছিল, ফলে কয়েক কদম পিছিয়ে যায়। তবুও ক্রোধনী চোখে শুধু ছোটের কোণে গাঢ় রহস্যের ছায়া। এলিজাবেথের শরীর ক্ষীণ কাঁপছে। পলায়নের পথ নেই। এত সহজে সে আত্মসমর্পণ করতে চায় না। এখনো অনেক অজানা রয়ে গেছে তাদের মাঝখানে। হঠাৎ রিচার্ড নিজের কোট খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। ধীর পায়ে পায়ে বেল্ট খুলতে খুলতে এগিয়ে আসে এলিজাবেথের দিকে। এলিজাবেথের দেহর সংকীর্ণতা যেন শিথিল হয়ে আসে বিভ্রান্তিতে। রিচার্ড এগিয়ে এসে গাউনের প্রান্ত টেনে উপরে তুলতে গেলে এলিজাবেথ কম্পিত হাতে খামচে তুলো রিচার্ডের হাত। ভাঙা স্বরে বলল, কি করছেন কি? রিচার্ডের দৃষ্টি গভীর, অদ্ভুত আবেশময়। কণ্ঠ কেঁপে উঠে কেমন অচেনা স্বর। ইটস হাজব্যান্ড ওয়াইফ টাইম বেবি। আমি বাবা হতে চাই রেড, প্লিজ আজ আমাকে বাধা দিও না। একটা কথাই যথেষ্ট ছিল। এলিজাবেথের ভেতর জমে থাকা সকল জড়তা মুহূর্তেই গলে গেল। এলিজাবেথ শরীর ঠেলে সম্পূর্ণভাবে রিচার্ডের সাথে মিশে গেল। রিচার্ডের চোখে তখনও ছিল অনুনয়ের ছায়া, অনুমতির অপেক্ষা। কিন্তু এলিজাবেথের এই আচরণ আর স্পর্শকাতরতার ছোঁয়ায় ঝিলিক রিচার্ডের চোখ দুটো তেতে উঠল দাহে। ছুটির করে ফুটে উঠল বিজয়ের গাঢ় পাকা হাসি। এক মুহূর্ত দেরি করল না সে। ঝাঁপিয়ে গিয়ে ডেস্কের ওপর থাকা সবকিছু ছনছন শব্দে ফেলে দিল নিচে। তারপর এলিজাবেথকে কোলে তুলে নিয়ে শুইয়ে দিল ডেস্কের উপর। নিজেকে এলিজাবেথের উপর ঝুঁকিয়ে এনে কানের কাছে মুখ নামিয়ে আগাম সতর্ক করল। স্বরটা গাঢ় ও আদেশময়। আইজ অন মি, ওকে বেবি গার্ল। আপস্টেয়ার
পুরোটা এখন নিস্তব্ধ ফাঁকা। রিচার্ড তখন কেবিনে ঢোকার আগেই চোখের ইশারায় একজন গার্ডকে সাবধান করেছিল। সেই মুহূর্তেই উপস্থিত সকল এমপ্লয়ি এখন রিচার্ডের নতুন বেসমেন্টে। তাদের অপরাধ একটা, রিচার্ড কায়নাতের সহধর্মিনীর দিকে তাকিয়েছিল তারা। 25 মিনিট কেটে গেছে, ন্যাসোর কপালের থমকালো রেখা এখনো মিলায়নি। সে এক ফাঁকা অফিস ঘরে গম্ভীর মুখে বসে আছে। হঠাৎ তীব্র পদচারণের শব্দে সামনে তাকায় ন্যাসো, দেখে রিচার্ড আসছে। শার্টের ভেতরে হাত ঢোকাতে ঢোকাতে হন্তদন্ত ভঙ্গিমাতে ন্যাসো চোখ বুলিয়ে নেয় রিচার্ডের আপাত মস্তক। চুল এলোমেলো, স্যাঁতস্যাঁতে ঘামে ভেজা, ঘাড়ে গলায় পিঠে অসংখ্য নখের আঁচড়ের দাগ, শার্টের উপরের বোতাম দুটো ছেঁড়া। হতাশা দীর্ঘশ্বাস ফেলে ন্যাসো। রিচার্ড শার্ট ঠিক করে এগোয়, লিফটের দিকে যায়। ন্যাসো ছুটে যায় রিচার্ডের দীর্ঘ পায়ে, তালে তাল মেলাতে মেলাতে আমতা আমতা করে বলে, তাই বলে অফিসে বস? রিচার্ডের কণ্ঠ সোজা সাপটা নির্দয়। সম্পূর্ণ হয়নি মানে? লিফটের বাটনে চাপ দেয় রিচার্ড। আমাকে এক্ষুনি রাশিয়া যেতে হবে। লোকার নিডস হেল্প। এবার ন্যাসো বুঝতে পারে রিচার্ডের এত তাড়ার কারণ। সে বলে, আমিও যাব বস। নো, তোমার এখানে থাকা দরকার। জেমস কিন্তু এখনো পিছু ছাড়েনি। ন্যাসো কথা বাড়ায় না, নীরবে মাথা নাড়ে। লিফট থেকে বেরিয়ে বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে রিচার্ড বলে, প্রাইভেট জেট রেডি। ন্যাসো নিচু গলায় জানায়। বস, একটু ইন্টারনাল প্রবলেম। রিচার্ডের মুখ মুহূর্তে কঠিন হয়ে যায়, শক্ত কণ্ঠে প্রশ্ন ছড়ে। ন্যাসো তাই বলে সবগুলোর? মিয়ে যায়, মাথা নত করে বলে, 1 ঘন্টা পর একটা ফ্লাইট আছে বস। আপনি বললে আমি টিকিট বুক করে। রিচার্ড গর্জে ওঠে, আমি এখন পাবলিক এয়ারলাইনে যাব। আর ইউ ফাকিং ইনসেইন? ন্যাসো নীরব উপায় নেই আর বাধ্য হয়ে শেষমেশ রাজি হতে হয় রিচার্ডকে। ন্যাসো চিন্তিত মুখে স্থির দাঁড়িয়েছিল। হঠাৎ পেছনে কারো নিঃশব্দ উপস্থিতি টের পেয়ে চমকে উঠল। ঘুরে তাকাতেই রিচার্ড। রাত তখন 4টে। এই সময় তো রিচার্ডের প্লেনে আকাশপথে থাকার কথা, অথচ সে দাঁড়িয়ে আছে ক্লান্ত বিমর্ষ মুখে। ন্যাসোর চোখের প্রশ্ন উপেক্ষা করে রিচার্ড সোজা রুমের ভেতরে ঢুকে গেল। ভেতরে গিয়ে দেখলো এলিজাবেথ ইব্রাতের কোমর আঁকড়ে ধরে কাঁপছে, গলা গুজে রেখেছে বুকের কাছে, শরীরটা থরথর করে কেঁপে উঠেছে, মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠছে। এরিত এরিত রিচার্ড কাঁপা গলায় প্রশ্ন ছিল। কি হয়েছে? ইব্রাত বিস্ময়ে তাকা রিচার্ডের দিকে, নিচু স্বরে বলল, প্যানিক অ্যাটাক। রিচার্ড গম্ভীর তপ্ত নিঃশ্বাস ছাড়লো। এমনটা আশঙ্কা করেছিল সে। প্লেনে ওঠার সময় ফোন সাইলেন্ট ছিল রিচার্ডের। ওঠার কিছুক্ষণ পরে ফোন বের করতেই প্রথমে চোখে পড়ে এলিজাবেথের মেসেজ। মিস ইউ। 3টি শব্দ যেন বাঁধ ভাঙা জল হয়ে আছড়ে পড়ে। এরপর আর নিজেকে সামলাতে পারেনি রিচার্ড। তবে সে ছিল আকাশপথে, এখানে ইচ্ছে করলে ফেরা যায় না। আকাশ তার নিয়ম মানে না, তবুও বেপরোয়া হৃদয় থেমে থাকেনি। রিচার্ড ছুটে যায় ককপিটে। নেক্সট ডেস্টিনেশনে প্লেন ল্যান্ড করানোর নির্দেশ দেয়। 300 যাত্রী নিয়ে প্রথমে পাইলট রাজি হয়নি। শেষমেশ মাথায় রিচার্ড বন্দুক ঠেকালে বাধ্য হয় সে। পরবর্তী এয়ারপোর্টে নামতে হেলিকপ্টার নিয়ে ছুটে আসে রিচার্ড। তার অন্তর বলছিল এলিজাবেথ ভালো নেই। সন্তান হারানোর পর থেকে মেয়েটি বাইরের দিক থেকে যতই শক্ত থাকুক, ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। সে নিজে দেখেছে কি মেয়েটি ছটফট করতো হারানোর সন্তানের জন্য, বারবার প্যানিক অ্যাটাকের শিকার হতো। আর সেই মুহূর্তগুলো শুধু রিচার্ডকে খুঁজতো, কারণ একমাত্র রিচার্ডই পারত তাকে শান্ত করতে। কণ্ঠে এক ফোঁটা আক্ষেপ, চোখে নিঃশব্দ ভালোবাসা নিয়ে রিচার্ড এগিয়ে গেল এলিজাবেথের দিকে। বস, লোকা। রিচার্ড এলিজাবেথের পাশে গিয়ে পৌঁছল, ক্লান্ত স্বরে বলল, ব্যাকআপ পাঠানো হয়েছে। হি ইজ সেফ নাও। এলিজাবেথকে নিজের বুকে টানতে চাইল। এলিজাবেথ আসেনি, সামলানো যায়নি তাকে, তাই ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। এখনো আধ ঘুমে রিচার্ড গভীর শ্বাস ফেলল। ইব্রাত তা লক্ষ্য করলো, জানতো আজ রিচার্ডের রাশিয়া যাওয়ার কথা ছিল, অথচ তার জন্য মাঝপথ থেকে ফিরে এসেছে। তার এমন আচরণে বিরক্তি চেপে রাখতে পারল না ইব্রাত। সামান্য কঞ্চে ছাজেনে বলল, এলিজাবেথ, তুই ভাইয়ার সাথে এমন করছিস? কথা শেষ করতে দিল না রিচার্ড। তীক্ষ্ণ প্রতিবাদ ছুটে এলো। আমার ওয়াইফ। ইব্রাত বুঝতে পারলো না, ভ্রু কুচকাল। ন্যাসো আগাম সতর্কতায় বইয়ের পাশে দাঁড়ালো, জিভ কাটলো বইয়ের বোকামিতে। ইব্রাত ছোট্ট করে বলল, জি ভাইয়া।
রিচার্ডের চোখ ঝলসে উঠল ক্রোধের আগুন। কথা ঝলকে পড়ল। আমার স্ত্রী যেমন খুশি তেমন আচরণ করবে, যা ইচ্ছে তাই করবে, তাকে শাসনের দায়িত্ব আমার। অন্য কেউ কিছু বললে মেনে নেব না আমি। বলে রিচার্ড এলিজাবেথকে হ্যাঁচকা টানে বুকে জড়িয়ে নিল। ন্যাসো নিজের বুকে টেনে নিল পাশে। ইব্রাত আর কোনো জবাব দিল না। রিচার্ড নিচু চোখে তাকালো এলিজাবেথের ফ্যাকাশে মুখের দিকে। মুখের কোলে ঝরা চুলগুলো আলতো করে কানের পাশে গুজে দিয়ে ন্যাসোকে উদ্দেশ্য করেই বলল, ও খেয়েছে? না বস। খাবারের ব্যবস্থা করো। ইব্রাত মাঝখান থেকে নরম গলায় বলল, মা তো অসুস্থ সকাল থেকে, আর আমি তো রান্না জানি না। আবারও তপ্ত শ্বাস ফেলে রিচার্ড এলিজাবেথকে বালিশে শুয়ে দিয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। চোখে মগ্নতা, কণ্ঠে স্থিরতা। ওকে, আই উইল কুক ফর হার। ইব্রাত কৌতূহলী দৃষ্টিতে ওপর থেকে কিচেনের দিকে উকি দিল। রিচার্ড শান্তভাবে কাজ করছে। কালো শার্টের হাতা কুনি পর্যন্ত গুটানো, গায়ে সাধারণ ধূসর অ্যাপশন, হাতের ছুঁচটা চেনা ভঙ্গিতে ধরেছে, আঙুলের চাপ ঠিকঠাক, ছুরি নিখুঁতভাবে পেঁয়াজ কেটে চলেছে, কাটগুলো সমান দ্রুত, কিন্তু অথচ তাড়াহুড়ো নেই। রিচার্ড পেঁয়াজ কেটে নিয়ে ফ্রাই প্যানে ফেলে দিল। হালকা তেলে ছাকা শব্দ হলো। হাতের কবজি খুঁড়িয়ে প্যানটাও সামান্য ঝাঁকিয়ে নিল। প্রতিটি যেন স্বাচ্ছন্দ্য অভ্যাসের কাজ। তারপর আলগা ভঙ্গিতে লবণ আর মশলা ছড়িয়ে দিল। চোখে মুখে বিশেষ ভাব নেই রিচার্ডের। বরাবরের মতোই ধীর স্থির মুখে এগোচ্ছে। একদম প্রফেশনাল শেফের মতো রান্না করছে রিচার্ড। ইব্রাত অবাক হয়ে তাকিয়ে রইল। মনে হলো রিচার্ডের রান্নাটা আসলে খুব স্বাভাবিক, আত্মবিশ্বাসী, যেন এটা তার কাছে নতুন কিছু নয়। হঠাৎ ইব্রাতের পেছন থেকে ন্যাসো উকি দিল। কৌতূহলে জিজ্ঞেস করল, কি করছো রাত? ইব্রাত বিস্ময়ে চোখ মেলে রিচার্ডের রান্নার দিকে তাকিয়ে বলল, ভাইয়া তো দেখি রান্নাতেও দারুণ এক্সপার্ট। বউয়ের মুখে অন্য পুরুষের প্রশংসা ন্যাসোর পছন্দ হলো না। চোয়াল শক্ত করে হঠাৎই ইব্রাতকে কাঁধে তুলে নিল সে। রুমের দিকে এগোতে এগোতে ঠান্ডা স্বরে বলল, আমিও একটা জিনিসে খুব এক্সপার্ট, চলো দেখাচ্ছি। নামকরা নিউরোলজিস্টের সামনে বসে আছে রিচার্ড আর ন্যাসো। ন্যাসো ক্লান্ত চোখে বারবার হাই তুলছে। রিচার্ড তাকে সকাল সকাল জাগিয়ে এখানে এনেছে টেনে। সকাল 7টায় ঘুমিয়েছিল সে। শরীর জুড়ে ঘুমের ক্লান্তি জমাট। ডক্টর অনিল রিডিং চশমার ফাঁক দিয়ে খুঁচিয়ে খুঁটিয়ে তাকাচ্ছেন রিচার্ডের দিকে। রিচার্ডের কঠিন শীতল চোয়ালের রেখা তাকে বাকরুদ্ধ করে রেখেছে। একসময় রিচার্ড নিজেই গলা খুলল। ন্যাসোর দিকে সামান্য ইশারা করে সুরেলা অথচ গম্ভীর স্বরেই বলল, ওর স্মৃতির ভেতর থেকে কিছু মুহূর্ত মুছে দিতে হবে। ঠিক তখনই আরেকটা হাই তুলতে যাচ্ছিল ন্যাসা, কিন্তু রিচার্ডের কথা শোনা মাত্র তার চোখ বিদীর্ণ হলো বিস্ময়। রিচার্ড ডক্টর অনিলের সুকুঞ্চিত মুখাবের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আবারও বলল, আমি আজকের মধ্যেই ওর। কথার মাঝপথে পাশ ফিরে তাকাতে দেখলো ন্যাসো সেখানে নেই। পুরো হাসপাতাল চষে ফেলার পরও ন্যাসোকে খুঁজে পাওয়া গেল না। রিচার্ড ট্রাকে গিজগিজ করতে করতে গাড়ির দিকে এগোলো। গিয়ে দেখলো ন্যাসো কাছামুচু হয়ে গাড়ির এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। কাল রাত থেকে অসংখ্যবার বলেছে সে কিচ্ছু দেখেনি, তবুও রিচার্ডের বুকের গভীরে থেকে যাচ্ছে ক্ষতের মতো এক খচখচানি। কাল তাদের অন্তরঙ্গ মুহূর্তে এলিজাবেথের পোশাক ছিল খানিকটা এলোমেলো। সেখান থেকেই জন্ম নিয়েছে সন্দেহের বিষ বীজ। ন্যাসোর কথাতেও তা নির্বাপিত হচ্ছে না। নত মুখে ন্যাসো আবারও বলল, বস সত্যি বলছি, আমি কিছুই দেখিনি, বিশ্বাস করেন। আপনি চাইলে আমি আলাদা বাসা নেব। রিচার্ড গম্ভীর নিঃশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং আঁকড়ে ধরল। আজ নিজেই গাড়ি চালাবে। কিছু মুহূর্ত পাথরের মতো ভারী হয়ে গড়িয়ে গেল। পিনপতন নীরবতা ভেঙে ন্যাসো জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল, বস ম্যামের অপারেশন? রিচার্ডের ভেতরটা আগুনের মতোই চলছিল। আবারও স্ত্রীর প্রসঙ্গ শুনে চোখের কোণ আধার হলো। চোয়াল চেপে কণ্ঠ চিভিয়ে বলল, মেয়ে ডোনার পেলেই অপারেশন হবে, নয়তো আমি যেই পরিকল্পনা করেছি সেইভাবেই হবে। ফার্দার আমার ওয়াইফের নাম যেন তোমাদের কারো মুখে না শুনি। গাড়ি গিয়ে থামালো সরাসরি ম্যানসনের সামনে। রিচার্ডের গম্ভীর পদক্ষেপ ম্যানসনের ভেতরে এগিয়ে যাচ্ছিল। পেছনে ন্যাসো নিঃশব্দে অনুসরণ করছিল তাকে। হঠাৎ রিচার্ড থমকে দাঁড়ালো, দৃষ্টি শানিত করে ঘাড় সামান্য খাত করলো। ন্যাসো কপাল কুঁচকে রিচার্ডের দিকে তাকালো। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে পকেট থেকে রিভলভারটা বের করে শূন্য গুলি চালালো রিচার্ড। চমকায় উঠল ন্যাসো।
গুলির প্রতিধ্বনি মিলিয়ে যেতে সবুজ ঘাসের উপর ধপাস করে পড়ল একটি ধূসর ড্রোন। নাসো অভিভূত দৃষ্টিতে তাকিয়ে থাকলো রিচার্ডের তীক্ষ্ণ বুদ্ধি আর দৃষ্টিশক্তিতে। ড্রোনটা ছিল এমন নিখুঁত ধূসর, খালি চোখে ধরা পড়ার সম্ভাবনা ছিল নগণ্য, তবু হাঁটার ফাঁকে সেটা নজরে এনেছে রিচার্ড। রিচার্ড এগিয়ে গিয়ে ড্রোনটা হাতে তুলল। সেটার দিকে লক্ষ্য করে উপরের দিক তাকাতে বুঝলো ড্রোনটা তার বেডরুমের দিকে যাচ্ছিল। মুহূর্তে চোয়াল শক্ত হলো তার। কিছু আজ করতে পেরে সঙ্গে সঙ্গে ঘাসের ভেতর অনুসন্ধান শুরু করলো। নাসো বিস্ময় স্তব্ধ। হঠাৎ রিচার্ডের হাতে উঠে এলো একটি পেনড্রাইভ। ড্রোনের সঙ্গে সংযুক্ত ছিল সেটা। রিচার্ড মুহূর্তেই বিলম্ব না করে পেনড্রাইভটা হাতে মেনশনের নিচে বাংকারে চলে গেল। ল্যাপটপে পেনড্রাইভটা লাগাতে স্পিকারে ভেসে উঠল এক রহস্যময় অজিও। রিচার্ডের শির দ্বারা বেয়ে নামলো শীতল ঘাম। চোখের কোণে স্পষ্ট হয়ে উঠল এক অজানা আতঙ্কের ছায়া। আপনি আবারও আমার বিশ্বাসে আঘাত করলেন। রিচার্ড নিশ্চুপ, নিটল, স্তব্ধ, অবিচল নীরবতা জবান বন্ধ করে রেখেছে সে কখন থেকে। হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করা, রক্তিম চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। ধৈর্যচ্যুত হয়ে কটাক্ষ মিশ্রিত গলায় চেঁচালো এলিজাবেথ। মেয়েদের ইজ্জত এতটাই সস্তা আপনার কাছে? উত্তর দিন মিস্টার কায়নাত। রিচার্ড নিয়েছে পাশেই সোফার উপর অবহেলায় পড়ে থাকা ল্যাপটপ হাতে ক্লান্তিহীন শব্দেরা ধারা বইছে। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে রিচার্ড আর এক অজ্ঞাত ব্যক্তির ফোন কলের কথোপকথন, যেখানে রিচার্ড লোকটাকে ডিরেকশন দিচ্ছে কিভাবে এলিজাবেথকে হোটেল গ্র্যান্ড সুলতান থেকে অপহরণ করে তাদের গোপন আস্তানা নিয়ে আটকে রাখবে। থরথর করে কাঁপছে এলিজাবেথের চোখ, ভগ্ন হৃদয়ে উথাল পাতাল ঢেউ আসছে পড়ছে নিরন্তর। কার্নিশ জমে কালো মেঘের খঞ্জগজা থেমে থেমে ঝরঝরিয়ে নামছে বৃষ্টি। বুকের গভীর থেকে ক্ষতের আর্তনাদ চিৎকার দিয়ে বেরোয়। আপনি আসলে কখনো আমাকে ভালোবাসেননি। তৎক্ষণাৎ রিচার্ডের তীব্র আপত্তি রাজবাড়ি মুখটা তুলে ধতে ধত হেসে বলল, আমি যা করেছি তোমাকে তার থেকে দূরে নেওয়ার জন্য করেছি। সেদিন যদি সেই লোকটা ঠিক সময় না আসতো কি হতো ভেবে দেখেছেন একবার? রিচার্ড নত দৃষ্টি নিবিষ্ট করে জলদ গম্ভীর গলায় প্রত্যুত্তর করে, কিছুই হতো না। কণ্ঠনালী বেদ তাচ্ছিলের ঝলক উঠে এলো ছোচে। এলিজাবেথ দুই হাত তালি দিয়ে শব্দ করে হেসে উঠল আরও তীব্রতায়। কচকে সেই হাসিতে কেঁপে উঠল ওর পাতলা শরীর। হঠাৎই কঞ্চে ভরে গেল বিষাদে, ঘৃণায় জর্জরিত কণ্ঠে চিৎকার করে উঠল এলিজাবেথ। হতো, অবশ্যই হতো। আমি সেদিন ধর্ষিত হতে যাচ্ছিলাম, আবারও ঠিক যেমনটা পূর্বে আপনি আমার সঙ্গে করেছিলেন। রিচার্ডের চোখে মুখে বিদ্যুৎ চমকানোর মতো হিংস্রতা, তালুতে আঙুল পিষে ক্রোধ সংবরণ করার চেষ্টা করল সে। কঞ্চে অদ্ভুত দৃঢ়তা। তোমার ভালোর জন্যই ছিল আমার সকল পদক্ষেপ। I was beaten by that motherfucker. লোকটা আমাকে ছুঁয়েছিল, এখানে ওখানে অশোভন ভাষায় কথা বলে। তারপরেও আপনি বলবেন আপনি আমাকে সেই লোকটার থেকে দূর করার জন্য, যেই লোকটা হাজারবার সুযোগ পেয়েও কখনো ছুঁয়ে দেখেনি আমাকে, সেই লোকটা থেকে দূরে নেওয়ার জন্য এমন নোংরা খেলা সাজিয়েছিলেন। থেমে কথার শেষে আরেকটু সংযোগ করলো এলিজাবেথ। নিজের স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসবেন, সেটার জন্য এত বাজে খেলা খেলতে হলো? একটু নত হলে কি এমন হতো? রিচার্ড কায়নাত কখনো নত হয় না কারোর কাছে, হোক সে আমার স্ত্রী। আড়ষ্ট মেয়েটার ছোট কেঁপে উঠছে পারব। বুকের গভীর থেকে উঠে আসে ভাঙাচোরা কান্না। ছোট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো মেয়েটা, যদিও তাতে সে ব্যর্থ। বরাবরের মতোই নিভে আসা কণ্ঠে ফ্যাসফ্যাসে আওয়াজে আওড়ালো সে, কেন বারবার আমাকে আমার বিশ্বাসের কাছে হার মানতে হয়? যখন সবচেয়ে বেশি স্বামীর ছায়া খুঁজি পাশে, তখন কেন সে থাকে না? কি লুকাচ্ছে সে আমার কাছ থেকে? স্ত্রী হয়ে জানার এখতিয়ার কি আমার নেই? না। এই স্বর ম্লান হওয়ার আগে ধারালো ছুরির শীতল ফলা চিরে গেল মাংস পেশে, কালচে ছোটের ভাগ গলে গাঢ় খয়েরি রক্ত ছিটকে এসে বিদীর্ণ করে এলিজাবেথের কোমল ত্বক। রিচার্ড পেটে হাত চেপে কুচকে পড়ল এলিজাবেথের সামনে, হাঁটু ভেঙে আঙুলের ফাঁক গলে ফিনকি দিয়ে ঝরতে থাকলো রক্ত। নিষ্পৃহ চোখে রিচার্ড চেয়ে থাকে এলিজাবেথের দিকে। এলিজাবেথের রক্তমাখা ছুরিটা হাতে নিয়ে রিচার্ডের সামনে হাঁটু গেড়ে বসল। রিচার্ড বলল, হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট নিলিং ডাউন? লুক, আই ডিড ইট টু। ফিচার হাসলেও তার আত্মঘাতীকে উঠতে দেখে তার যন্ত্রণায় রিচার্ড রক্তমাখা ছোঁচ কামড়ে যন্ত্রণা গিলে নিল। বাহ,
এত পদোন্নতি, স্বামীর পেটে ছুরি চালাতেও শিখে গিয়েছো। এলিজাবেথ বাকরুদ্ধ, যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে অভ্যন্তরীণ ভঙ্গুরতা লুকানোর। ওদিকে ফ্লোর রক্তে রক্তিমা নদীর স্রোত প্রবাহমান অজস্র ধারায় হাঁচুপে গড়িয়ে পড়া রক্তের পিচ্ছিল গন্ধে গুমট পরিবেশ যেন শোকে গেয়ে উঠল। আবারও হাসলো রিচার্ড, তবে এবার উপহাসের হাসে। এখন বুঝি আর ভালোবাসো না আমাকে? দুহাতের কুয়াশা ভরা আহতলায় এলিজাবেথ চেপে ধরল রিচার্ডের রুক্ষ পুরুষালী দাড়িবিহীন চোয়াল। বৃদ্ধা আঙ্গুলি তুলে নিল এক ফোঁটা উষ্ণ রক্ত। এক টুকরো উষ্ণ স্পর্শে পাষণ্ড লোকটার বুক ধাঁধিয়ে গেল শীতলতায়। বুক হিম হয়ে আসে। ভঙ্গুর মেয়েটার ভাঙা কণ্ঠে অদ্ভুত রকমের দৃঢ়তা। রক্তাক্ত স্বামীর সমুদ্র নীল চোখে আলো ছায়া মেশানো চোখের স্থির দৃষ্টি নিক্ষেপ করে ক্ষীণ আওয়াজে আওড়ালো, আমি ভালোবাসি আপনাকে, এখনো ঠিক আগের মতোই ভালোবাসি, কিন্তু আমরা এক হতে পারবো না, কারণ আপনার কাছে থেকে কষ্ট পেতে পেতে আমি ক্লান্ত, কান্না করতে করতে আমি ক্লান্ত। আপনি সব সময় আমার মন ভেঙে দিয়েছেন লাগাতার বারবার। আমি এইভাবে বাঁচতে পারবো না। কষ্টের পরিবর্তে এবার আমি নিজেকে বেছে নিলাম। আই এম ডান মিস্টার কায়নাত। অজানা উদ্বেগ চেপে বসলো রিচার্ডের ভেতর। হারানোর অন্তর্গত ভয়ে ভয়াল অনুভূতিতে বেজে উঠল শরীরের শিরা উপশিরা। তবু লোকটা তার শক্ত কলুষ থেকে বের হলো না। অধর কোণে তৃপ্তি দিল চিরচেনা সেই বাঁকা হাসি, নিখিল কৃষ্ণ চোখে সন্নিকটের অবিনাশে চাহনিতে নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে ধরাশায়ী কঞ্চে বলল, তবে এখনো হাত তেমন পাকাপোক্ত হয়নি। এইটুকুতে কেউ মরে না, মারতে গেলে তীক্ষ্ণ ফলা আরও গভীরে প্রবেশ করাতে হয়। সেজন্য বুকে ছুরি চালানো অতীব জরুরি। শক্ত ঝোঁক গেল এলিজাবেথ। পরপর কয়েকবার ফুস করে নিঃশ্বাস ফেলে চোখের কোণ বেয়ে নামা অনাহুত চোখের রেখা মুছে নিল আঙুলের পেছনে। অভিন্ন শীতল স্বরে বলা, আজ ছুরি চালিয়েছি, ভবিষ্যতে অস্ত্র চালাবো। যদি আবার আপনি জাল বিছানোর শিকারী হয়ে ধরা দেন আমাকে, তখন সরাসরি বুকে চালাবো। দেবেন তো বুক উজাড় করে? খুব বেশি কিছু কি চেয়ে ফেলেছি? রিচার্ডের নিঃশ্বাস ভারী হয়ে এলো। অতিরিক্ত রক্তক্ষরণে শরীর নিস্তেজ হতেই থাকে, তবুও মুখাবে তার ছিটে ফোটা ক্লান্তি নেই, বরং চোখে মুখে এক উদ্দাম বেপরা উল্লাস। ক্ষত স্থান থেকে হাত তুলে এলিজাবেথের হাত চেপে ধরল রিচার্ড। রক্তাক্ত আঙুলের কঠিন স্পর্শে কেঁপে উঠল দুজনে। পেটের ক্ষত থেকে গড়গড়ির রক্তই ঝরতে লাগলো। রিচার্ড আরেকটু আঁকড়ে কুকড়ে গেল, তবুও মুখাবে নির্ভয় তৃপ্তি অচোচ। মানুষের কণ্ঠস্বরে হঠাৎই কোমল হয়ে এলো। অপরিচিত সেই কোমলতায় বেঁচে উঠে নির্দ্বিধায় গেয়ে উঠল রিচার্ড, যা চাওয়ার চেয়ে নি, যা পাওয়ার নিয়ে নি, যা হওয়ার হয়নি আজকে। এই দিন বেসামাল, তোর স্বস্তি নাচে হাল, দেখে কষ্ট হলো কাল ঝড়টাকে। ও তাই তো প্রেমের গান লিখেছি, আর তাতে তোর নাম লিখেছি। মাঝরাতে বদনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। কি করি এমন সুখে জমেছে মরণ এ বুকে। লাস্ট হাগ। অনুমতির অপেক্ষা করলো না এলিজাবেথ। শক্ত করে জড়িয়ে ধরল রিচার্ডকে। দুহাতে গলা পেঁচে রক্তে ভিজে উঠল ওর শাড়ি। তবে অবকাশ ছিল না রিচার্ড ধরার। কান্না করতে করতে বেরিয়ে গেল ম্যানশন থেকে। ছোট্ট কোণে বারবার ধ্বনি হতে থাকে, আমি আপনাকে ভালোবাসি, মানে কখনো ভালোবাসি না বললেও ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। রিচার্ড পেটে হাত চেপে ধীরে উঠে তার রক্তপাত খানিকটা কমেছে, কিন্তু শরীর নিস্তেজ। প্রাণ শক্তি যেন ধীরে ধীরে নিভে আসে। জগমগ পায়ে এগিয়ে গিয়ে মেইন ফটকের সামনে স্থির হলো রিচার্ড। এলিজাবেথ তখনও ম্যানশনের ভেতর গেটের দিকে অগ্রসর। রিচার্ডকে রক্তাক্ত অবস্থায় দেখে গাজা মুহূর্তে বন্দুক তাক করলো তার দিকে। তৎক্ষণাৎ রিচার্ড গর্জে উঠল, কণ্ঠে আহত সিংহের দহন। ডোন্ট। গাটরা স্তব্ধ, শোচনীয় বিস্ময়। বন্দুক নামিয়ে নতজান হয়ে পড়লো। তাদের দৃষ্টিও নত হলো। রিচার্ডের দেহে আগে ছিল অসংখ্য ক্ষত, এখন এর এই অতিরিক্ত রক্তপাত আর সইল না।
চারপাশের দৃশ্যে ক্রমে ঝাপসা কালো হয়ে আসতে লাগলো। হঠাৎই ভারসাম্য হারিয়ে ধপ করে লুটিয়ে পড়ল রিচার্ড। গাটা ছুটে এলো তার দিকে। ঘোলা দৃষ্টিতে রিচার্ড শেষবার দেখলো এলিজাবেথ গেট পেরিয়ে গেল, একবারও পিছন ফিরে তাকালো না। সহসা চোখ বুঝে গেল রিচার্ডের। এটা সেই কল রেকর্ডিং যেটা সেদিন রিচার্ড শুনেছিল, যা শুনতেই তার শিরদাঁড়া বেয়ে শীতল ঘাম গড়িয়ে পড়েছিল। জেমস যা বারবার পাঠাতে চেয়েছিল এলিজাবেথের কাছে, বহু ব্যর্থতার পর অবশেষে সফল হয় জেমস। কত চাতুরি, কত গভীর খোঁজের পর শেষমেশ রেকর্ডটা খুঁজে বের করতে সক্ষম হয়েছিল জেমস। সেদিন যেদিন এলিজাবেথকে গ্র্যান্ড সুলতান থেকে অপহরণ করা হয়, পুরোটা ছিল রিচার্ডের সাজানো নাটক। উদ্দেশ্য একটাই, তাকবীরের কাছ থেকে এলিজাবেথকে সরিয়ে দেওয়া। কারণ রিচার্ড আগে থেকেই জেনে গিয়েছিল তাকবীর এলিজাবেথকে লুকিয়ে ফেলার পরিকল্পনা করছে। তাই খেলার প্রথম চালটা দেয় রিচার্ডই, যাতে তাকবীর বাধ্য হয় এলিজাবেথকে দ্রুত দূরে সরিয়ে দিতে। রিচার্ড চাইলে তার ক্ষমতা দেখিয়ে এলিজাবেথের কাছে আনতে পারত কিংবা দূরে সরিয়ে রাখতে পারত, কিন্তু রিচার্ড ইচ্ছে করেই তা করেনি। সে চেয়েছিল দূরে রেখে প্রতিকূলতার ভেতর ফেলে এলিজাবেথকে আরও শক্ত করতে, এমনভাবে যেন এলিজাবেথ যে কোনো পরিস্থিতি নিজেকে রক্ষা করতে পারে। সেদিন রিচার্ডের ভাড়া করা লোকেরাই প্রথমে এলিজাবেথকে অপহরণ করেছিল, কিন্তু কিছুক্ষণ পর একটা ফোন কলের মাধ্যমে তারা বিক্রি হয়ে যায় তাকবীরের শত্রুদের হাতে। তাদের আদেশেই তারা চেষ্টা করেছিল এলিজাবেথকে লাঞ্ছিত করতে। এই সব কিছু তথ্য এই কল রেকর্ডিং জেমসের সংগ্রহ করে পাঠিয়েছিল এলিজাবেথের কাছে। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, রিচার্ডকে গুড়িয়ে দেওয়া। কারণ জেমস এখন খুব ভালো করেই জানে রিচার্ডের একমাত্র দুর্বলতা এলিজাবেথ, আর শত্রুরা জানে আঘাত করতে হয় ঠিক কোথায়, ঠিক দুর্বলতার কেন্দ্রে। হ্যাঁ, ফিনিশ অল অফ দেম। কঠোর গলায় বলে ফোন কাটল রিচার্ড। ইতিমধ্যে জেমস দেশ ছেড়ে পালিয়েছে। আপাতত রিচার্ডের বন্দিশালায় জেমসের সমস্ত লোক। ইতালিতে জেমসের যত সম্পদ, যত স্মৃতি, সবকিছু আগুনে ভস্ম করে দিয়েছে রিচার্ড। প্রতিশোধের স্পৃহায় ছটফট করছে সে। চাইলে জেমসের দুর্বলতা লারাকে বেছে নিতে পারত, তবে করেনি। লারা আবারও ফিরে গিয়েছে ইউএসএতে। রিচার্ড ফোন রেখে ধীরে টান দিয়ে সোজা হয়ে বসতেই পেটের সেলাইয়ে চারপাশে খিচে ধরে তীক্ষ্ণ ব্যথায় ছড়িয়ে পড়ে। মুখ কুচকে যায় যন্ত্রণায়। পেটে 4টা সেলাই লেগেছে। ক্ষত তেমন গভীরে নয়। বউ বেশ মায়া করেই কোপ বসিয়েছিল। ভিয়েতনামের মিশন থেকে ফেরার পর রিচার্ডের শরীর এমনিতেই ছিল দুর্বল, তারপর আবারও নতুন করে ক্ষত। তা ডাক্তার কড়া নিষেধ দিয়েছেন। কয়েকদিন বিছানায় বিশ্রাম ছাড়া উপায় নেই। রিচার্ড থাকতে চায়নি এক রাতও, কিন্তু ন্যাসো লুকাসের জোরাজুরিতে বাধ্য হয়েছে। লুকাস কালকেই ফিরেছে রাশিয়া থেকে। রিচার্ডের খবর শুনেই এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতাল ছুটে এসেছে। সারা রাত ছিল এখানে। নিজের শরীরও ক্ষত বিক্ষত, কপালে সেলাইয়ের রেখা, উপরে কোনো ব্যান্ডেজ নেই। কালো মুখশ্রীতে আরও ভয়াল ছাপ পড়েছে। এলিজাবেথ ম্যানশন ছেড়ে বেরিয়ে যেতে ন্যাসো সঙ্গে সঙ্গে ওকে আনতে গিয়েছিল। এলিজাবেথ আর ফিরেনি, জানায় সে আর ফিরবে না। উপায় না দেখে ইব্রাত ওকে নিয়ে এক হোটেলে রাত কাটিয়েছে। এলিজাবেথ সাফ সাফ জানিয়ে দিয়েছে সকাল হলেই চাচার বাড়ি চলে যাবে। ইব্রাত এলিজাবেথের সঙ্গে এটা জানার পর রিচার্ড আর পাগলামি করেনি হাসপাতাল ছাড়ার। এলিজাবেথ আর ইব্রাত হোটেলে থাকলেও ন্যাসো আর লুকাস এক মুহূর্তের জন্য সরে যায়নি রিচার্ডের পাশ থেকে। অথচ দুজনেই ক্লান্ত, অবসন্ন। লুকাসের নিজেরই চিকিৎসার প্রয়োজন ছিল। শেষ রাতে রিচার্ডের কঠিন ধমক খেয়ে সে নিজের শরীরের ক্ষতগুলো জোড়াতালি দিয়েছে। আবার সকাল হতেই গেঁথে গিয়েছে তাদের বসের কেবিনে। রিচার্ড এদের উপর বিরক্ত হতে চেয়েও পারে না। লুকাস বসে বসে কমলার খোসা ছাড়িয়ে কমলা খাচ্ছিল। পাশেই ন্যাসো ফোনে কিছু একটা করছিল। হঠাৎই চোখাচোখি হলো দুজনে। চোখে চোখে বাক্য আদান প্রদান করলো তারা। এত বড় কেবিনে নীরবতা লুকাসকে অস্থির করে তোলে। হাসপাস করতে থাকে সে। শব্দ করে গলা খাকারি দিয়ে কেবিনে নিস্তব্ধতা ভাঙল লুকাস। পরপরে আমতামতা করে রিচার্ডের দিকে তাকিয়ে বলা, বস এখন কেমন বোধ হচ্ছে? দেখতে সুন্দরী এবং ভদ্র গোছের অবাধ্য তকমা নিয়ে ঘোরা বউকে কাল থেকে দেখতে পাচ্ছে না বলে রিচার্ডের মেজাজ ছিল এমনিতেই চটে। এমত অবস্থায় লুকাসের ঠেস মারা কথা চটানো মেজাজের সঙ্গে সঙ্গে তিরিকি মেজাজে পরিণত হলো। কটাক্ষ মিশ্রিত কলা ছাঁচিয়ে উঠল রিচার্ড। বউয়ের হাতে কোপ খেয়েছি,
গর্ভে পেট ফুলে যাচ্ছে আমার, না জানি কখন অতি গর্ভে গর্ভবতী হয়ে যাই। নাসো পানি খাচ্ছিল। রিচার্ডের কথা কর্ণপুরে পৌঁছানো মাত্র পানি পানি তার তালু ছিল। কাস্তে কাস্তে মাথার হাতের তালু চাপাতে থাকলো নাসা। লুকাস সেন্টি খেয়ে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে, তবে সে তো চুপ থাকার মানুষ নয়। তার বৈশিষ্ট্যের সাথে নীরবতা কোনো অ্যাঙ্গেল থেকেই মানানসই নয়। কুটিল হাসলো লুকাস, দু হাতে মুখ চেপে লাজে খেসে পড়ল। ছি বস, প্রযুক্তি এখনো এতটাও উন্নত হয়নি। রিচার্ড রক্তিম চোখে লুকাসের দিকে তাকালো, বিরক্তি চিবিয়ে চিবিয়ে বলল, তোমার মুখ বন্ধ করার জন্য নিজের হাতে মেশিন বানানো আমি। তবদা খেয়ে যায় লুকাস। তড়িঘড়ি করে মুখে হাত চেপে ধরে লাগাম টানল। নাসো ঠোঁট কামড়ে হাসল। লুকাসের ঠোঁট নিষ্পিস করতে থাকে। ঠোঁটে আগায় জড়ো হয়েছে অজস্র ভাগ ছাড়া। সে মিনমিনিয়ে বলল। বস, আমার বোধ হয় মুখের রুচি বেড়েছে। রিচার্ড গা ছাড়া জবাবে বলল। কবে কবে ছিল? লুকাস এবার লাফিয়ে উঠল। আরে তেমনটা না বস, মনে হয় এখন আমার ভিটামিন অফ ডায়াবেটিস আর নারীনাশক ক্যালসিয়ামের ডোজ একটু বেশিই হয়ে গেছে। বুঝলেন না, এই মিশনে যাকেই দেখেছি তাকেই লাগছে ও মা গো, রাশিয়ান মেয়েরা তো আসলেই এক্সট্রা স্ট্রং। এবার বুঝলাম আপনি ম্যাডামের পেছনে এত কেন হাওয়ার মতো দৌড়া। বাক্য সমাপ্ত করার আগে ন্যাসোর পুনঃ গুঁতো পড়ল লুকাসের বাহুতে। লুকাস কপাল কুচকে ন্যাসোর দিকে তাকাতে সে চোখ দিয়ে সতর্ক করলো তাকে। তৎক্ষণাৎ জিভ কাটল লুকাস। পরপরই বাক্য সংশোধন বিলম্ব করল না। সরি বস, আন্টি। রিচার্ড তার অগ্নি দৃষ্টি ফিরিয়ে নিল, কর্কশ শ্বাস ফেলল। লুকাস মিহি গিয়ে থমথমে গলায় বলল, বস, আমি বিয়ে করতে চাই। কর, কে আঁকি আছে? মেয়ে পছন্দ কর, ন্যাসো তুলে এনে দিবে। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গেল লুকাসের মন। তবুও কণ্ঠে দৃঢ়তার প্রবল ঢেউ, নেই কোনো প্রকার জড়তা। দৃঢ় হৃদয় সে বলল, অন্য কোনো মেয়েকে না বস, আমার সুইটিকেই লাগবে। আমাকে দেশে যেতে দিন। রিচার্ড গম্ভীর ভঙ্গিতে ম্যাগাজিনের পাতা উল্টাতে পাল্টাতে রাজভারী আওয়াজে বলল, তাহলে আরো ওয়েট করতে হবে, অনেক কাজ এখনো বাকি। আমার সাথে থাকতে হলে দেশে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দাও, এখানেই কাউকে দেখে সংসার শুরু করো। অন্য কারোর সাথে সংসার শব্দ মস্তিষ্কে পাক খেতে লুকাসের অনুভূত হলো সে ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতেই আটকে গেছে। গোটা পৃথিবী ঘূর্ণন গতিতে ঘুরছে তার চারিপাশে। পরক্ষণেই সুইটির সেই আলো ছায়া মেশানো চোখ, অবিনাশী চাহনি, ঘন কালো কেশ রাশি, চোচের কোণে সেই নির্মল হাসি চোখের সামনে প্রতিফলন হতে হৃদয় উঠে উঠে উষ্ণ ভালোবাসার ঢেউয়ে অন্তরে বয়ে যায় প্রশান্তি নরম স্রোত। লুকাস এক টুকরো নিখাত হাসি দিয়ে বলল, না বস, আমি একজনাতে আসক্ত, হোক তার গায়ের রং কালো, তাতে কি এসে যায়? মনে ঘন্টা তো সেই কালো মেয়েটার জন্যই বাজে। বিয়ে করলে আমি সেই কালো মেয়েটাকেই করব। রিচার্ড ম্যাগাজিন রেখে শিশিরে অনুভূতিতে ফিরে তাকালো লুকাসের দিকে। অদ্ভুত এক শান্তি অনুভব করলো লুকাসের কথায়। উচ্চপুচ্চে উকি দিল দুর্বল হাসির এক ঝলকানে। তবে তা বরাবরের মতোই দেখা দিল না দন্তপথে। কিন্তু তার এড়ালো না ন্যাসো তাছাড়া নজরের সূক্ষ্ম দৃষ্টিকোণ হতে। ন্যাসো বক্র এসে জিজ্ঞেস করল, বউয়ের হাতে জখম হয়ে চোখে মুখে এত উৎফুল্লতা? রিচার্ড সোজা হয়ে বসল, স্মিত হেসে ন্যাসোর দিকে চেয়ে অবিলম্বে আওড়ায়। বউয়ের হাত জখম হয়ে যদি তার চোখে আমার ব্যথায় অশ্রু দেখা যায়, তাহলে প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে জখম হতে চাই আমি। লুকাস ন্যাসো একে অপরের দিকে তাছাড়া ভাবে দৃষ্টি আদান প্রদান করলো। লুকাস সুচারু দৃষ্টিতে তাকালো রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। বনিতাহীন বলল, এই রিচার্ড কায়নাতই সেই রিচার্ড কায়নাত। সেই রিচার্ড কায়নাত যে ছিল দুর্বার নারী বিদ্বেষী, ঘেন্না করতো মেয়েদের। আজ সেই রিচার্ড কায়নাত এভাবে ভেঙে চুরে যাচ্ছে একটা সাধারণ মেয়ের কাছে। রিচার্ড চমৎকার হাসে দিল, কণ্ঠে অনভ্যস্ত কোমলতা। সেই রিচার্ড কায়নাত এই সাধারণের মধ্যে অসাধারণ মেয়ের প্রেমে নিঃশেষ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বেরিয়ে আসছে তার শক্ত খোলস থেকে। ন্যাসো অবাক না হয়ে পারল না। দুজনেই শোচনীয় বিস্ময়ে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। নিজেকে দাতস্থ করে ন্যাসো সবেকে অবিলম্বে আওড়ালো। একটু রাগ হয় না ম্যামের প্রতি? একটুও না। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। আমার জীবন
যাদের জন্য ধ্বংস হয়েছে তাদের কাউকে যেমন আমি ছাড় দেইনি, তেমনি আমিও ছাড় পাচ্ছি না। কম তো কষ্ট দেয়নি। গ্যাংস্টার বসের কণ্ঠে অনুশোচনার রেশ। কারণ যদি হয় সে, তাহলে হবে হয়তো। এত ভালোবাসেন ম্যামকে? এক চিরতে সূক্ষ্ম হাসির রেখা মিল রিচার্ডের অধরকণে। সে তার অধরকণির তা বজায় রেখে কণ্ঠ নির্ভীত কোমল স্বরে বলল, কি জানি, ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। কেমন হয়, কেন হয়, কখন হয়, ভালোবাসলে কি হয়, কিছুই জানা নেই আমার। তবে এখানে না অনেক কিছুই হয়। রিচার্ড বুকের বাঁ পাশে হাতের পিঠ দিয়ে ঘষতে ঘষতে বলল। বিস্ময়ে লাগলেও ওরা অবাক চোখে তাকিয়ে থাকে রিচার্ডের চওড়া তামুকে। ঝলমলে হাসি তাদের ছোটেও তৃপ্তি দিচ্ছে। তোমাদের ম্যামের সঙ্গ অক্সিজেনের মতো অনুভব করছি। তোমার ম্যামকে নিয়ে আসো নেসো। বসের গম্ভীর গলার কড়া আদেশ মাথা পেতে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল নাসা। নিশ্চল আকাশের কালো মেঘের আনাগোনা, আকাশের করুণ অবস্থা দেখে অনুধাবন করা যাচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা তার। নাসো গিয়েছে অবেশ অনেকক্ষণই হয়েছে। এরই মধ্যে ঘটেছে আরেক কাণ্ড। গ্যাংস্টার বস রিচার্ড কায়নাতের অবাধ্য নারী তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। রিচার্ড পরপর কয়েকবার নিঃশ্বাস ফেললো ডিভোর্স লেটারের দিকে তাকিয়ে। পরপর টেবিলের উপর রেখে সন্তর্পণে কলম তুলে নিল। লুকাসের চোখ কৌটোর থেকে বেরিয়ে আসার উপক্রম। তাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে অবাক করে দিয়ে রিচার্ড ডিভোর্স লেটারে কলম খুঁড়ালো রিচার্ড। ঠিক তখনই নাসো প্রবেশ করে কেবিনে রক্তাক্ত শরীরে। পদযুগলের শব্দে কলম রেখে সামনে তাকাতে রিচার্ডের শরীরে রক্ত চলাচল তীব্র হয়ে উঠছে। অন্তরে আধার নামে তৎক্ষণাৎ নাসোর পেছানো শরীরে লেপ্টে থাকা ধ্বংসের প্রলেপ অমুখ বিধ্বংসী সাইরেন বাজতেই থাকলো চারিপাশে অযাচিত কারণে কাঁপন রিচার্ডের কণ্ঠস্বরে। নেসো, তোমার শরীরে রক্ত কেন? রেড রেড আমার রেড কোথায়? নাসার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে টিস্যু দিয়ে গায়ের রক্ত পরিষ্কার করছিল। রিচার্ডের এহেন কম্পিত কণ্ঠে বিস্ময় হতভম্ব হয়ে রিচার্ডের দিকে তাকাতে ধাক্কা খেল সে। বুঝতে পারল না চোখ দুটাতে কিসের হাতে আকুলতা। নাসো পাশে তাকাতে লুকাস চোখ টিপল। সঙ্গে সঙ্গে নাসোর ছোঁচের কোণে ধরে শয়তানি হাসি খেলে গেল। তৎক্ষণাৎ সে নত দৃষ্টি নিবিষ্ট করে ক্ষীণ স্বরে বলল, বস, ম্যামের অ্যাক্সিডেন্ট হয়েছে। শব্দগুলো যেন ভারী সীসার গুলি হয়ে এসে বিঁধল রিচার্ডের বুকের ঠিক মধ্যিখানে। দৃষ্টি ঝাপসা হয়ে এলো অদৃশ্য এক ঝড়ের ধাক্কায়। দুপা পিছিয়ে গেল রিচার্ড। বুকের গভীরে জমে থাকা রক্ত হিম হয়ে গেল এক নিমিষে। জিভ শুকিয়ে এলো, ঝোঁক ফাটলো ঠোঁটের কোনা। পরক্ষণেই বিস্ফোরণ। রিচার্ড ঝাঁপিয়ে পড়ল নাসোর দিকে, আঁকড়ে ধুলো নাসোর কলার। চোখ জোড়া রক্তাভ গর্জে উঠে রিচার্ড, কুত্তার বাচ্চা, জবানে লাগান টান। তোর হাতে তুলে দিয়েছিলাম আমার রেডকে। কোথায় আমার স্ত্রী? কোথায় আমার এলিজান? দীর্ঘদেহী ন্যাসো থরথর করে কাঁপতে থাকলো রিচার্ডের সামনে। গলা বেয়ে নামলো, নেমে এলো আতঙ্ক। লুকাস ভয় মাথা নিচু করে রেখেছে। ন্যাসো গেল শুকনো চোখ কাপা কাপা স্বরে বলল, সরি বস। কিন্তু ততক্ষণে রিচার্ডের সমস্ত জ্ঞান বোধ দগ্ধ হয়ে যায়। চোখ দুটো যেন শূন্যের গভীরতায় তলিয়ে ডুবে গেছে উন্মুক্ত বাঘের মতো। রিচার্ড ঠেলে ফেলে দিল নাসোকে। কেবিনের চারপাশে দুনিয়া ছিঁড়ে চুকচো চুকচো করতে থাকে সে। সোফা ছুঁড়ে ফেলেছে, গ্লাস চূর্ণ করেছে, বইপত্র ছিঁড়ছে। ঘর ভরা তাণ্ডব, নিঃশ্বাস ভারী আর দগ্ধ। রিচার্ডের গর্জন আর ভাঙচোর শব্দ বাইরে থেকে ছুটে এলো ট্র্যাক্টরটা। রিচার্ড এই রূপ সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয়। ন্যাসো সকলকে পাঠিয়ে দেয় দ্রুত। রিচার্ড ছুটে বেরিয়ে যেতে চায় খালি গায়ে, তপ্ত দেহ, তপ্ত নিঃশ্বাস ছুটে যেতে চায় তার অবাধ্য নারীর কাছে। ওরা গিয়ে জাপটে ধরল রিচার্ডকে। লুকাস আর ন্যাসো মিলেও আটকাতে পারছিল রিচার্ডকে। রিচার্ডের শরীর জুড়ে কেবল একটাই ক্ষুধা, এলিজানকে ছুঁয়ে দেখা। বুকের গভীর থেকে বেরিয়ে এলো আর্তনাদ। আমার রেডকে এনে দাও তোমরা, কুত্তার বাচ্চারা, এক্ষুনি এনে দে আমার রেডকে। আমি আমার এলিজানের মুখ দেখতে চাই রাইট নাও। আমার ওয়াইফের কিছু হলে সব কটাকে জবাই করব আমি। ওরা কেউ ছাড়ে না রিচার্ডকে, কারো কথার ফাঁকও রাখছে না রিচার্ড। শুধুমাত্র ওর কণ্ঠটাই পাথর চিরচেনা বেরোনো আগুনের মতো চেঁচিয়ে যাচ্ছে। লুকাস দুহাতে জাপটে ধরেছে রিচার্ডের পেজ। ন্যাসো তড়িঘড়ি করে কাপা হাতে ফোন টেনে নেয়। করিডোরে বাতাস এখনো রিচার্ডের দম ফেলা নিঃশ্বাসে ভারী। নিজেকে ছাড়াতে না পেরে রিচার্ড দেয়ালে একের পর এক খুশি
মারতে শুরু করে। দেয়াল বেয়ে গড়িয়ে পড়ে উজ্জ্বল রক্তের ধারা, কাছের মতো চকচকে। সমুদ্র নীল চোখের কোণায় ফেটে বেরোয় লাল রক্তবিন্দু। একটা মুহূর্তেই এই হৃদয়হীন শক্ত মানবের ফর্সা মুখশ্রী মরে যাওয়া জ্যোৎস্নার মতোই ফ্যাকাশে বর্ণ ধারণ করে। প্রাণ পাখি উড়ে যাওয়ার আগাম তাড়নায় ঘুষির আঘাতে দেয়ালের ভিত নড়ে ওঠে। আর রিচার্ড ফাটতে ফাটতে শুধু একটা কথাই বলে যায় বারে বার, আমার রেডকে এনে দাও তোমরা, না হয় আমার জানাজার ব্যবস্থা করো, আমার কবর খুঁড়ো তোমরা, আমি আমার এলিজানের কাছে যাব।